আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা, আমি রিদওয়ানা বিনতে জলিল। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। কাল দুপুর 11টা থেকে 3 ঘণ্টা শিথিল। গতকাল সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহর ও সমাবেশ স্থলে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকার রণক্ষেত্রে পরিণত হলে জেলায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে গতকাল রাত 8টা হতে আজ সন্ধ্যায় 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। জেলা জুড়ে র্যাব, সেনাবাহিনী এবং বিজেপি সদস্যদের টহল কার্যক্রম অব্যাহত আছে। এখনও গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া সহিংস ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঘটে প্রাণহানির ঘটনাও। সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্তক্ষয়ী ঘটনার তদন্ত গোয়েন্দাদের কাছে ছিল না জানিয়ে তিনি বলেন, এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল, তার 2 জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও 3 জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জের সহিংসতা ও মৃত্যু কিভাবে হলো তা খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। যা কিছু করা হয়েছে এটা লফুল ইন্টারন্যাশনাল নর্ম মেনে এগুলো করা হয়েছে। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। বিলাল হোসেন, RTV, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জের মতো রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দিনব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিভাজন তৈরি করে নানা চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছে। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে? এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়। এদিন বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মিছিলের আগে নয়াপল্টনে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা প্রদান করছে। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
এ সময় তিনি শহীদের রক্তের শপথ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জাকারিয়া খান, RTV, ঢাকা। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সারা দেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়ে বিপর্যয়কর পরিস্থিতি ঘটানোর চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতেও ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর বিনিয়োগ বোর্ড মিলনায়তনে তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগ নীতি বিষয়ে এই আয়োজন। এতে ইউএনডিপি ও সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা বিনিয়োগে পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh. ও সরকারের কর্তা ব্যক্তিরা অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। যে ইনফরমাল সেক্টরটা আছে, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি যেটা আছে, সেই অর্থনীতিকে যদি আমরা প্রপেল করতে চাই তাহলে আমাদের স্টার্টআপের উপর পর্যাপ্ত ফোকাস থাকতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তার গ্রেফতার হবে। গোপালগঞ্জের ঘটনার সময় ইন্টারনেট বন্ধ ছিল কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। জনস্বার্থে বর্তমান সরকার সব অবস্থায় ইন্টারনেট চালু রাখার পক্ষে বলেও জানান তিনি। ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখব। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। গোপালগঞ্জকে চিরতরে মুজিবাদ থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এনসিপির জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশে পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কথাও জানান তিনি। এছাড়া শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণের ঘটনায় বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণার কথাও জানান। এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে দেখাও করবেন তারা। এরপর পদযাত্রা নিয়ে রাজবাড়িতে যান এনসিপির নেতারা। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসীর প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। এতে যশোর বেনাপোল এবং যশোর কুষ্টিয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল চত্বরে এসে শেষ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। হামলার প্রতিবাদে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির আঞ্চলিক নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা। নিবন্ধনের শর্তগুলো আরও সহজ করা উচিত বলে মনে করছেন পূরণে ব্যর্থ হওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি নিবন্ধন না পেলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও তাদের। তবে নির্বাচন কমিশনের যাচাই বাছাই পদ্ধতি সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, শর্ত শিথিল করলে
অনেক ভুইফোর দল নিবন্ধন পাবে, প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। 144টি রাজনৈতিক দল কমিশনে নিবন্ধনের আবেদন করলেও কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সবাই। প্রয়োজনীয় নথিপত্র দিতে 15 দিন সময় দিয়েছে ইসি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমরা যাই জাগ্রত বাংলাদেশের কার্যালয়ে। পল্টনে একটি ভবনে এক রুমেই কেন্দ্রীয় কার্যালয় নিয়ে চলছে রাজনৈতিক কার্যক্রম। দলের সাধারণ সম্পাদক জানালেন, নতুন দলের জন্য ইসির শর্ত কঠিন হওয়ায় পূরণ করতে পারেননি। তবে নিবন্ধন না পেলে হাইকোর্টে যাওয়ার কথাও জানান তিনি। স্বৈরাচারী আইনের মধ্য দিয়ে আবার নির্বাচন কমিশন নিবন্ধন বিধিমালা আহ্বান করেছেন, এটা খুবই দুঃখজনক। নোটিশের আলোকে আমরা জানতে পারবো যে আমাদের কি গ্যাপ ফিল আপ করতে তারা চাচ্ছেন, আমরা সেগুলো ফিল আপ করে দেবো। তারপরেও যদি না হয়, বাংলাদেশের প্রচলিত আইনে আমরা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হব। গত 20 জুন আত্মপ্রকাশ করে বাংলাদেশ রিপাবলিক পার্টি। নিকেতন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় তাদের প্রধান কার্যালয়। দাবি করলেন তাদের জেলা উপজেলায় কমিটি আছে। দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলাতে কার্যক্রম চলমান আছে আমাদের পার্টির পক্ষ থেকে। যে কাগজ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল আমরা সবকিছুই দিয়েছিলাম। এখন আসলে অ্যাকচুয়ালি আমরা জানি না কি শর্টেজ আছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ শর্ত পূরণ না করে যেন কোনো দল নিবন্ধনের সুযোগ না পায়, সেদিকে ইসিকে আরো কঠোর হতে হবে। স্বচ্ছভাবে নির্বাচন কমিশন এই নিবন্ধনগুলি দেয়, তাহলে দেখা যাবে বেশিরভাগই বাদ পড়ে গেছে। তাদের এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না, তাদের একমাত্র দেখতে হবে যে এই দলগুলি যারা নিবন্ধন চাইছে রিকোয়ারমেন্টস যেগুলি আছে সেগুলি সম্পূর্ণভাবে তারা ফুলফিল করতে পারছে কিনা। ভুইফোর দল ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে এবং কমিশনের অর্থের অপচয় করবে বলেও মত এই বিশেষজ্ঞের। যারা 1% ভোট পাবে না, 0 ভোট পাবে, তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন করতে দেওয়া মানে জনগণের অর্থের অপব্যয়। 3টা জিনিস নির্বাচনকে নষ্ট করে, তার একটা বড় হচ্ছে ম্যানিপুলেশন। এখন নির্বাচন দলগুলি যদি ম্যানিপুলেট করে ক্ষমতায় যেতে চায়, 40টা সিট পেলে একটা জায়গায় তোমাদের আমি ছেড়ে দেব এবং ওদের মার্কা দিয়েই তারা যারা নির্বাচন করে, তাহলে কিন্তু জনগণের কিছু বলার উপায় নেই। সেখানে ভোটারদের সচেতন হতে হবে। গ্রহণযোগ্য ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং জবাবদিহিতা তৈরি করতে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে থাকে 2024 সালের 17 জুলাই থেকে। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আগের দিনের সংঘর্ষ এবং হামলায় শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হন অন্তত 6 জন, আহত হন কয়েকশো। এই হামলা এবং খুনের বিচারের দাবিতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে 18 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই সেদিনের ঘটে যাওয়া নানা ঘটনার কথাই তুলে ধরছেন GM মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্দোলন হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। আগের দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হন 4 শতাধিক। এতে ফুঁসে ওঠে সারা দেশ। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সরকার ও ক্ষমতাসীনরা। সিদ্ধান্ত নেন রাজনৈতিকভাবেই আন্দোলন মোকাবিলা করবেন তারা। কোটা সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা তারিকুল ইসলাম জানান, সেদিন তারাও বুঝেছিলেন আন্দোলন দমনে আরো কঠোর হবে সরকার, তাই নেতৃত্বে যোগ করেন নতুন কৌশল। আওয়ামী লীগ যে আমাদের উপর দমন নিপীড়ন করবে সেটি আমাদের জানা ছিল এবং সেটাই মাথার মধ্যে রেখেই কিন্তু আসলে আমরা শুরু থেকেই প্রোগ্রামের ডিজাইনটা আমরা ওরকমভাবেই করে যে যখন আমাদের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে, তখন আমরা এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। গায়েবানা জানাজায় অংশ নিতে এসে বাধার মুখে পড়েন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করে সরকার। বন্ধ ঘোষণা করে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ, দেয় হল ত্যাগের নির্দেশ।
এমনকি পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। এদিন ঢাকার যাত্রাবাড়ি ও শনিরাখড়ায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়, চলে মধ্যরাত পর্যন্ত। হানিফ ফ্লাইওভার সহ অন্তত ২০ জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে হাসান সংবাদ বিরতি, ফিরে শারজা থাকছে। স্ত্রী কন্যা সহ তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা। ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ, ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। এবং রাজধানীর আদাবরে এলোপাতাড়ি গুলিতে গাড়ি চালক নিহত, আটক ২। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল এক কিশোরের। $১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকে অনুসন্ধানকালে প্রমাণিত হয় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী এবং ২ কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। সংস্থাটির মামলার নথিতে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৭ লাখ এবং সিদ্দিক দম্পতির ২ মেয়ে নুরিন তাসফিয়াত সিদ্দিক এবং বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ এবং ৪ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া তাদের বিরুদ্ধে ৪টি মামলা করে সংস্থাটি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিকী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৮ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও ৪টি ব্যাংক হিসাবে ৬২ কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এ সময় পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এর আগে গত ১ জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। এটা রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে পড়া শুরু করেছে এবং এখানে সাক্ষীগুলো ওনারা পড়েছেন এবং পেপার বুকে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা সবিস্তারে আজকে উপস্থাপিত হয়েছে। লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং ২৪ তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। রাষ্ট্র মনে করেছেন এই বিষয়টা আপিল করা দরকার, সেই জন্য রাষ্ট্রপক্ষ সেটা আপিল করেছেন। রাষ্ট্রের অধিকার আছে এবং তাদের এভরি রাইটস প্রসিডিউরটা মেনটেন করা, অ্যান্ড উই ওয়েলকাম দেয়ার এক্সারসাইজ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় একজনকে গুলি ও একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আদাবরের নবোদয় হাউজিং এলাকায় গেল রাতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রাইভেট গাড়ি চালককে এলোপাথারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে আল আমিন ওরফে ফরমা পাতা আল আমিনকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কাজ করছে পুলিশ। স্বামীর অপরাধী না, আমার স্বামীরা গুলি করে হত্যা করা হয়েছে, আমার স্বামীর বিচার চাই। শোনেন, টাকা পয়সা ডাইনাতে বামাতে যায়, এই সামান্য ডিমের এই ব্যাপার নিয়ে জীবন শেষ করতে না, যে শেষ করছে ও মরে ডাহাই। তর্ক বিতর্কের মাধ্যমে হাতাহাতি হয়েছে, এর ভিতরে ওরা আমার বাইরে গুলি করেছে, ঠিক আছে, গুলি করে মেরে আসছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। ভাইরাল দুর্ধর্ষ সেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গেল 11 জুলাই ভোর 6টায় রাজধানীর শ্যামলীর 2 নম্বর রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফুটেজে দেখা 3 ছিনতাইকারী এই মোটরসাইকেল করে এসে চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে সিমিয়ন ত্রিপুরা নামের যুবকের সাথে থাকা সবকিছু ছিনিয়ে নেন। এ সময় ভুক্তভোগীর জামা জুতাও খুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। 3 ছিনতাইকারীর মধ্যে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। প্রান্তিক পর্যায়ে আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের আলিপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে। সকালে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শামীম আহমদ, অসীম কুমার সাহা, ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন এবং সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়ে 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে 700 কোটি টাকার বেশি লেনদেন হলো। সেই সঙ্গে 8 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে বুধবার। ওই দিন দেশের শেয়ার বাজারে বড় উত্থান হয়। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 45 জনকে। এখনও নিখোঁজ রয়েছে আরও 11 জন। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। দুর্ঘটনার কারণ বের করতে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। দ্রুতই তদন্তের ফলাফল জানানোর আশ্বাস দিয়েছেন অঞ্চলটির গভর্নর মোহাম্মদ আল মিয়াহি। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। ইরাকের কুত শহরের একটি শপিং মলে বুধবার রাতে হঠাৎ আগুন লেগে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে ভস্মীভূত হয় 5 তলা ভবনটি। এ সময় ভবনের ভেতরে আটকে পড়ে বহু মানুষ। মাত্র 5 দিন আগে ভবনটি উদ্বোধন করা হয়েছিল। ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দমকল বাহিনী। একই সঙ্গে চলে উদ্ধার কাজও। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। জীবিতদের পাশাপাশি মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এর মধ্যে 59 জনের মরদেহ শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ ও পুলিশ। তবে অতিরিক্ত ঝলসে যাওয়ায় বেশ কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান দেশটির ওয়াসিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি। এছাড়া ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধেও মামলা হয়েছে।
এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে ইরাক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রাদেশিক সরকারকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। বিনিয়ামিন, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। বুধবার উপত্যকাটির বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 94 জন, আহত 200 জনেরও বেশি। এদিকে সিরিয়াতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বুধবার এসব হামলায় 3 জন নিহত হন। অন্যদিকে জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামদানি প্রত্যয় রিপোর্ট। এক মুঠো ত্রাণের জন্য যেখানেই যাচ্ছে গাজা উপত্যকার বাসিন্দারা, সেখানেই নেমে আসছে ইসরায়েলি বিভীষিকা। ত্রাণ কেন্দ্রে আসা ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত গুলি করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি অব্যাহত আছে বিমান ও ড্রোন হামলাও। বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে বিতর্কিত ত্রাণ সংস্থা GHF এর ত্রাণ কেন্দ্রে 21 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মে মাস থেকে শুরু হওয়া এ ত্রাণ কার্যক্রমের আড়ালে হত্যা করা হয়েছে প্রায় 900 ফিলিস্তিনিকে। ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও ইসরায়েলি ড্রোন হামলায় এদিন আল মাওয়াশি শরণার্থী শিবিরে 9 জন সহ বিভিন্ন স্থানে কমপক্ষে 94 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 200-রও বেশি। গাজার পাশাপাশি দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও সেনা সদর দপ্তরে। দেশটিতে 4 দিন ধরে চলমান দ্রুজ গোষ্ঠী, বেদুইন সম্প্রদায় ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। ইসরায়েলের এসব হামলাকে পদ্ধতিগত আগ্রাসন বলে দাবি করেছে সিরিয়ার পররাষ্ট্র বিভাগ। এছাড়া হামলা প্রতিহতে আন্তর্জাতিক মহলের পদক্ষেপ আহ্বান করেছে আহমেদ আল শারার বিপ্লবী সরকার। তবে দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েল বদ্ধপরিকর বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার অতি রক্ষণশীল শাস পার্টি নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেয়। দীর্ঘদিন চলমান যুদ্ধ, নিজ দেশে বিক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা মাথায় রেখে নেতানিয়াহুর পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছে বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের জয়ী স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বিসিবি। বৃহস্পতিবার বিকেলে এই দল ঘোষণা করা হয়। আগামী 20 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। পূর্ণাঙ্গ সিরিজ খেলে দীর্ঘ 1 মাসের সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় দলকে বহনকারী বিমান। শ্রীলঙ্কায় 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলে টাইগাররা। যেখানে টেস্ট এবং ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করলেও সদ্য সমাপ্ত টি-20 সিরিজ জিতে নেয় বাংলাদেশ। 1 মাসের সফর শেষে দেশে ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই টি-20 ক্রিকেটারদের। মিরপুরে রবিবার থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে লিটনের দল। লিডিং ইনটু দ্য সিরিজ দেখেন, আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। তো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।